শনিবার রাত ২টা ঢাকার একটা ফিলিং স্টেশন প্রায় ৫০০ মোটরসাইকেল আর ৪০০ গাড়ি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় আছে। বাইক চালক কামরুল হাসান ফিলিং স্টেশন আসছিলেন রাত ৯টায় আর তেল পাইতে পাইতে বাজে ভোর 4:15। তাও নিতে পারছেন মাত্র ৬০০ টাকার তেল। সর্বোচ্চ চলবে ২ থেকে ৩ দিন। যদি আসলেই উনি বাইক চালাইতে চান, সপ্তাহে ৩ দিন এইরকম ৭ থেকে ৮ ঘন্টা তেলের জন্য লাইনে দাঁড়ায় থাকা লাগবে। অথচ কোনো কোনো স্টেশনে এত ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে হঠাৎ করে বলে তেল শেষ। নেত্রকোনা, লালমনিরহাট, রাজবাড়ী, পঞ্চগড়ে তেল নিতে ফিলিং স্টেশনে যায় মারামারি করে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এইদিকে দ্য ইন্ডিপেন্ডেন্টের বিশ্লেষণ বলতেছে, আমেরিকা ইরান যুদ্ধে পৃথিবীর প্রথম দেশ হিসাবে জ্বালানি ফুরায় যাইতে পারে বাংলাদেশের। অথচ অন্যদিকে আমাদের মন্ত্রীদের মুখে উল্টা কথা। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দেশে তেলের কোনো সংকট নাই। এছাড়া জাতীয় সংসদে জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু বলেন, দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই, বরং গত বছরের তুলনায় সরবরাহ বেড়েছে। রিপোর্ট নিয়ে খুব ভালো সার্কাজম করছেন এখানে। তেলের কোনো ক্রাইসিস নাই, আমরা সবাই মনের আনন্দে এই পাম্প ওই পাম্প ঘুরে বেড়াই, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকি। এখন কথা হইল, দেশে যদি তেলের সরবরাহ বাইরেই থাকে, তাইলে এখন কেন এত সংকট? কতদিন এইভাবে চলবে? জ্বালানি সংকটে পৃথিবীর প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আসলেই অচল হয়ে পড়তে যাইতেছে কিনা, এই সবগুলো ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই পরীক্ষালয় অ্যাপ। তাদের সম্পর্কে আরো কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। আপনি বলতে পারেন, যুদ্ধ তো হইতেছে মধ্যপ্রাচ্যে, বাংলাদেশে কেন তেল শেষ হবে? তাইলে কারণ খুব সহজ, আমাদের দেশের ভিতরে তেলের খনি তো নাই ভাই। যতটুকু চাহিদা তার ৯৫% তেল আমরা বাইরের দেশ থেকে আমদানি করি, আর আমদানি করা এই তেলের সবচেয়ে বড় অংশই আসে মধ্যপ্রাচ্য থেকে। গত ১৪ মাসে ধরেন বাংলাদেশে প্রায় ২০ লক্ষ টন অপরিশোধিত তেল আসছে। এর মধ্যে ৬৩% মানে প্রায় ১৩ লক্ষ টন তেল আসছে সৌদি আরব, আরব আমিরাত আর ইরাক মানে মধ্যপ্রাচ্য থেকে। এখন তো এই সবগুলো দেশ মিলেই যুদ্ধ চলতেছে, ফলে আগের মতন আর তেল আসতেছে না বাংলাদেশে। প্রতিটা দেশের সরকার জানে ভাই এই ধরনের বিপদ যে কোনো সময় আসতে পারে, তাই ওরা নিজেদের দেশে তেলের রিজার্ভ রাখে। জমায়া রাখলাম, পরে বিপদ আসলে এটা ইউজ করতে পারবো। বাংলাদেশেরও আছে এরকম জমানো। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বলতেছে, গত ৩১শে মার্চ পর্যন্ত দেশের ডিজেলের রিজার্ভ আছে ১,৩০,০০০ মেট্রিক টন, সাথে ৮,০০০ মেট্রিক টন অকটেন আর ১১,৫০০ মেট্রিক টন পেট্রোলের রিজার্ভ আছে। তাহলে আমার সাথে এখন একটু হিসাব করেন তো, আমাদের দেশে দৈনিক ডিজেল লাগে প্রায় ১২,০০০ মেট্রিক টনের মতো। তাইলে বর্তমানে যে রিজার্ভ ডিজেল আছে ওইটাতে ১১ দিনের মতন আমাদের চলবে। কিন্তু এত কম রিজার্ভ থাকা আসলে উচিতই না। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলতেছে, যেই সব দেশ তেল আমদানি করে তাদের অন্তত ৯০ দিনের রিজার্ভ থাকা উচিত। তাহলে প্রশ্ন, অন্যান্য দেশের কত দিনের রিজার্ভ এখন আছে? ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বলতেছে, গত ১২ই মার্চ পাবলিশ হওয়া একটা রিপোর্টে এখন ডেনমার্কে ৩৭১ দিন, জাপানে ২০৮ দিন, সাউথ কোরিয়ায় ২০০ দিনের তেলের রিজার্ভ আছে। মানে বুঝতেছেন, এইসব দেশ যদি ৬ মাসও কোনো তেল আমদানি না করে এই দেশগুলা চলতে পারবে। বাংলাদেশ সেখানে মাত্র ১১ দিন। অন্যদিকে আসেন জার্মানিতে ১৩০ দিন, ইংল্যান্ডে ১২৪ দিন, তুরস্কে ৯৬ দিন। এত দিনের তেলের রিজার্ভ আছে যে প্রায় ৩ মাস যদি ওরা তেল আমদানি না কইরা বৈশা বৈশা খায়, ওদের কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা হইল এই বাংলাদেশে। পরিচয় গোপন করে একজন সরকারি অফিসার দ্য ইন্ডিপেন্ডেন্টকে জানাইছেন, বাংলাদেশে মাত্র ১০ দিনের তেলের রিজার্ভ আছে। তাইলে বুঝতেই পারতেছেন, বন্ধুর বিয়াতে তো আর এমনি এমনি বাংলাদেশের মানুষজন ২ লিটার অকটেন উপহার দিতেছে না ভাই। এদিকে ইন্ডিয়ারও প্রায় ১ মাসের মতন তেলের রিজার্ভ আছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ নিয়ে তাদের রিপোর্টে বলছে, আমেরিকা ইরান যুদ্ধে পৃথিবীর প্রথম দেশ হিসাবে বাংলাদেশের জ্বালানি ফুরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। একই ধরনের আরেকটা রিপোর্ট পাবলিশড হয় নিউ ইয়র্ক টাইমসে। নর্থ টেক্সাস ইউনিভার্সিটির প্রফেসর ইডিয়ান সালেহিয়ান বলতেছেন, তেলের দাম ব্যারেল প্রতি $১০০ উপরে যদি মে মাস পর্যন্ত স্থায়ী থাকে, তাহলে দেশ আবার অস্থিতিশীল পরিস্থিতিতে পড়তে পারে। রয়টার্স, গার্জিয়ান সহ বিদেশি নিউজ মিডিয়াগুলা বারবার বাংলাদেশের এই জ্বালানি সংকট নিয়ে সতর্ক করতেছে। এইদিকে বাংলাদেশের জ্বালানি বিভাগের কথা তো অন্যরকম। তাদের মতে এপ্রিলে আপাতত কোনো সংকট হবে না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, বাংলাদেশ এপ্রিলে কোনো জ্বালানি সংকটের সম্মুখীন হবে না। সরকার যতই বলুক কোনো সংকট নাই, বাস্তবতা হইতেছে বাংলাদেশে অনেকগুলা তেলের পাম্প বন্ধ। যেগুলা বন্ধ না ওইগুলা তো ১ থেকে ২ কিলোমিটার লম্বা গাড়ির লাইন।
যাই হোক, অনেকক্ষণ হতাশার কথা বললাম। তবে এইবার যদি আপনি এইচএসসি পরীক্ষা বা মেডিকেল, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিতে থাকা কোনো মানুষ হন, আপনাদের জন্য পরীক্ষালয় অ্যাপ হইতে পারে দারুণ একটা অপশন। এই অ্যাপটা যেই কারণে অন্যদের থেকে আলাদা মনে হয়েছে আমার কাছে, ওরা এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, বোর্ড এক্সাম সবার জন্য রুটিন করে তাদের এমসিকিউ আর লিখিত পরীক্ষা মানে সৃজনশীল বা শর্ট প্রশ্ন এইগুলাও নিয়ে থাকে। আবার সেই লিখিত খাতা অফলাইন টিচারের মাধ্যমে দেখার পরে সেটার মার্কও দেওয়া হয়ে থাকে। এক্সাম শেষ লিডার বোর্ড আর সলভ শিট দেখতে পারবে স্টুডেন্টরা। এই লিখিত পরীক্ষার একটা নমুনা আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন। পরীক্ষালয় অন্যদের মতন শুধুমাত্র এক্সাম ক্রিয়েট করে আমি অ্যাপে রাইখা দিছি সবাই এক্সাম দিতেছে এইরকম না। ওরা একদম একজন স্টুডেন্ট একটা পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবে, কত দিনে নিবে, কোন দিনে কি পড়বে, সবকিছু এ টু জেড রুটিন করে দেয়া হয়। আর সেই রুটিন অনুযায়ী লাইভ পরীক্ষা নেওয়া হয়। প্র্যাকটিসের জন্য যেসব রিসোর্স আছে যেমন মক টেস্ট, ডিজিটাল প্রশ্ন ব্যাংক, কুইজ ব্যাটেল, এইসবের বাইরেই রুটিন বেসড এক্সামগুলো নেওয়া হয়ে থাকে। এছাড়াও আলাদা আলাদা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট এক্সাম ব্যাচ আছে। এখানে ডিজিটাল প্রশ্ন ব্যাংক আছে, স্টুডেন্টরা ফিল্টার করে যে কোনো সময় যে কোনো বিষয়ের প্রশ্ন সলভ করতে পারবে। মক টেস্ট পরীক্ষা দিতে পারবে নিজের ইচ্ছা মতন সময় আর প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে। ওরা কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে একদম রিটেন চুক্তি করে পার্টনারশিপে গেছে, যেটা ওদের ট্রাস্টকে অন্য লেভেলে নিয়ে গেছে। কোনো স্টুডেন্টের যদি কোনো বিষয়ে সমস্যা থাকে ধরেন, তাইলে ওদের একটা ফিচার আছে পার্সোনাল মেন্টরিং, যেখানে স্টুডেন্ট তার সমস্যা শেয়ার করলো, এক্সপার্ট মেন্টর তাকে সরাসরি ফোন কলের মাধ্যমে সেই সমস্যার সমাধানে কাজ করবে। আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপাতত। তাদের রেগুলার ফ্রি এক্সাম চলতেই থাকে। এইচএসসি অ্যাডমিশন টেস্টের মানুষজন সবার জন্যই। এক্সামটা আপনি প্রথমে দিয়ে দেখেন, ভালো লাগলে বাকিটা আগাবেন। আমি বিস্তারিত ডেসক্রিপশন বক্স আর পিন্ড কমেন্টের মধ্যে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকে চেক করে আসতে পারেন। আপনি তাইলে এখন প্রশ্ন করতে পারেন, বাংলাদেশের কি নিজেদের কোনো তেল নাই? সত্যি কথা হইল, বাংলাদেশে আসলেই তেলের খনি নাই। যদিও তামিম ইকবালের বিসিবির প্রেসিডেন্ট হওয়া কিংবা অল টাইম বাংলাদেশের নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়া এইসব দেখার পরে আপনি একটা জিনিস বুঝে গেছেন আশা করি, বাংলাদেশে তেলের খনির অস্তিত্ব মাটির নিচের থেকে রাজনীতির ময়দানে বেশি দেখা যায়। বাংলাদেশে তেল ক্ষেত্র আবিষ্কার হয়েছিল সেটাও সেই 1986 সালে সিলেটের হরিপুরে। এইখানেই একটা অ্যাক্সিডেন্টে আগুন লাগছে, প্রোডাকশন অফ হয়ে গেছে। এরপরে বাংলাদেশে এমন কোনো গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র পাওয়া যায় নাই যেখানে ক্রুড অয়েল আছে। তেলের আলাদা খনি নাই, কিন্তু কিছু পরিমাণ তেল উৎপাদন হয়। বাংলাদেশে তো প্রচুর গ্যাস ক্ষেত্র আছে, এটা জানেন। এই গ্যাস উঠাইতে গেলে তার সাথে কনডেনসেট হিসাবে কিছু পরিমাণ তেল পাওয়া যায়। এইগুলো দিয়ে পেট্রোল, অকটেন, ডিজেল তৈরি করা যায়। তবে টেকনিক্যালি আমরা তেল জাতীয় জিনিস পাইতেছি, কিন্তু সেটা পিওর ক্রুড অয়েল না। 2024-25 সালে দেশে উৎপাদিত কনডেনসেট থেকে 2 লক্ষ মেট্রিক টনেরও বেশি পেট্রোল উৎপাদিত হয়েছে, মানে মোট চাহিদার প্রায় অর্ধেক। এদিকে অকটেন হয়েছে মোট চাহিদার প্রায় 4 ভাগের 1 ভাগ। এখন বলেন তো, এই পেট্রোল, ডিজেল, অকটেনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? সবগুলোই মূলত আসে মাটির নিচের ক্রুড অয়েল, অপরিশোধিত তেল থেকে। মাটির নিচে তো একদম রেডিমেড পেট্রোল, অকটেন, ডিজেল থাকে না যে আমি উঠায় সাথে সাথে গাড়ির মধ্যে ডাইলা দিতে পারবো। এইগুলা থাকে কাঁচা অবস্থায়, এজন্যই নাম ক্রুড অয়েল। পরবর্তীতে রিফাইনারিতে নিয়ে এই কাঁচা তেল থেকে পেট্রোল, অকটেন, ডিজেল এগুলা বানানো হয়। এগুলার মধ্যে পেট্রোল কম্পারেটিভলি হালকা, ডিজেল পেট্রোলের চেয়ে ভারী, এই জন্য তুলনামূলক শক্তিও বেশি। আর অকটেন বলতে বাংলাদেশে যেটা, এটা আসলে এক ধরনের প্রিমিয়াম পেট্রোল, মানে অনেক হাই অকটেন নাম্বারের পেট্রোল। অকটেন নাম্বার যত বেশি হয় জ্বালানির মান তত ভালো, সো হাই পাওয়ারের গাড়ি বা বাইকে এগুলা ইউজ করা হয়। আর এটার দামও বেশি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর ডিজেল আপনি কই ইউজ করতে দেখবেন? ভারী গাড়ি, বাস, ট্রাক এইসবে। সোজা কথায় ছোট গাড়িগুলা চলে পেট্রোল বা অকটেন দিয়া, বড় গাড়িগুলা চলে ডিজেল দিয়া। অনেকে মনে করতে পারেন বাংলাদেশে তো বেশিরভাগ গাড়ি চলে গ্যাস দিয়া, তাহলে তেলের সংকট হইলে সমস্যাটা কোন জায়গায়? এটা আসলে একটু ভুল ধারণা। প্রাইভেট কারগুলাকে আপনি গ্যাসে চলতে দেখেন, কিন্তু দূরপাল্লার বা ভারী গাড়িগুলা কিন্তু ডিজেলেই চলে। সারা দেশে চলা বাসের মধ্যে 45% চলে ডিজেলে। এছাড়া পণ্য পরিবহন মালিক সমিতির মতে বর্তমানে পণ্য পরিবহন খাতে 3,51,073টা নিবন্ধিত গাড়ি আছে, এদের প্রায় সবগুলাই ডিজেল চালিত। তার মানে বুঝে গেছেন আসলে আমাদের তেল লাগে ভাই, তেলের দরকার আছে। আর ভাই এর সাথে এই লোকটারে একটু কেউ বুঝান তো, এই জিনিসটা মোমবাতি না, এমনি ফু দিলে এটা নিববে না ভাই। একটা মানুষের জীবনের প্রত্যেকটা মোমেন্ট কেমনে এক একটা মিম কন্টেন্ট হয়, এইটা আমার বুঝে আসে না। আর আশেপাশের মানুষগুলোর কি একটু আক্কেল নাই আমি জানি না, ওনার একটু আটকাইলেও তো হইতো। যাই হোক, আমাদের দেশে এত তেলের সংকটটা যে আসছে, এটা কেন আসছে? যাইতে হবে 28 ফেব্রুয়ারি
2026 ইউএস সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করে। ইরানের সবগুলা বড় শহরে হামলা হয়, পাল্টা ইরানও গালফ অঞ্চলে থাকা কম বেশি সব মার্কিন ঘাঁটিতে হামলা করে। আর এরপরে শুরু হয় পৃথিবীর জ্বালানি সংকট, কারণ পৃথিবীর একটা বড় অংশের জ্বালানি এই মধ্যপ্রাচ্য থেকে আসে। পৃথিবীর প্রায় 50% তেল আর 40% গ্যাসের মজুদ এই অঞ্চলে। তবে সবচেয়ে বেশি ঝামেলা দেখা দেয় যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ইরান আর ওমানের মাঝামাঝি থাকা মাত্র 21 মাইলের এই প্রণালী দিয়ে দুনিয়ার উৎপাদিত মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয়। প্রায় 2 কোটি ব্যারেল তেল এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আসা করে। তেলের পাশাপাশি গ্লোবাল এলএনজি ট্রেডের 20% হয় এই পরিবহন পথে। এই কারণেই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তেলের দাম হু হু করে বাড়তে থাকে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তেলের দাম 40%-এরও বেশি বাড়ছে। 27 তারিখ তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72, এখন সেটা $115 হয়ে গেছে। আর কন্টিনিউয়াসলি তো বাড়তেছেই। ট্রাম্প কিন্তু ইরানকে একটা ডেডলাইন দিয়ে রাখছিল, এপ্রিলের 8 তারিখ বাংলাদেশ সময় সকাল 6টার মধ্যে যদি ওরা হরমুজ প্রণালী খুইলা না দেয়, তাইলে ইরানের সভ্যতা পুরো ধ্বংস করে ফেলবে। ওদের যত পাওয়ার প্ল্যান্ট আছে, যত ব্রিজ আছে, ওইগুলাকে টার্গেট করে করে ভাইঙা দেওয়া হবে। ট্রাম্প নিজেই কিন্তু ওর অ্যাকাউন্ট থেকে পোস্ট দিছিল। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি, বাংলাদেশ সময় বুধবার সকাল 7:15 অলরেডি ট্রাম্প এই ঘোষণা থেকে সরে আসছে, যেমনটা ও আগের ডেডলাইন গুলো পিছাইতো বারবার। 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতিতে গেছে, সিজ ফায়ার। ইসরায়েলও এখানে সম্মতি দিছে। ওরা এখন কথাবার্তা বলে মীমাংসা করার চেষ্টা করতেছে, দেখা যাক সামনে কি হয়। কিন্তু ভাই, আমার কথা হইলো, তেলের সংকট বাংলাদেশে থাকতে পারে, এটা কোনো দোষ না। একটা সমস্যায় আপনি যখন পড়বেন, ফার্স্টে স্বীকার করতে হবে আপনাকে এটা যে একটা সমস্যা। অথচ আমাদের দেশের মন্ত্রীরা আছেন তাদের মতন। গত 25শে মার্চ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন একটা সংবাদ সম্মেলনে বলছেন, দেশে বর্তমানে জ্বালানির কোনো সংকট নাই, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। চিন্তা করেন, একদিকে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় অপেক্ষা করতেছে, অন্যদিকে মন্ত্রী বলতেছেন সব ঠিক আছে, মজুদ পর্যাপ্ত, কোনো সংকট নাই। একই কথা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর গুরুত্বপূর্ণ বক্তব্য। উনি বলেন, দেশে এখন জ্বালানির সংকট নেই, বৈশ্বিক পরিস্থিতি দেখে অতিরিক্ত দামে হলেও বিকল্প উৎস থেকে আমদানি করা হচ্ছে, আমরা সরবরাহ স্বাভাবিক রাখতে পেরেছি। এই বিষয়টা আরো আগায় নিয়ে যান প্রতিমন্ত্রীরা তাদের বক্তব্যের মাধ্যমে। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলতেছেন, জ্বালানি সরবরাহে কোনো সংকট হবে না, দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে সংকট নেই, আগামীতেও তৈরি করা যাবে না। আবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, জ্বালানি মজুদ পর্যাপ্ত, আমদানি চলছে, কৃত্রিম সংকট তৈরি করছে কেউ, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার কি করতেছে তারা জানে, তবে দেশব্যাপী অলরেডি লোডশেডিং শুরু হয়ে গেছে। ট্রাম্প আর 2 সপ্তাহ পরে কি করে এটা আমরা কেউ জানি না। তবে বিপদ যে শুধু বাংলাদেশের উপরে একাই আসছে এমন না, পৃথিবীর সবগুলা দেশই কম বেশি চাপে আছে। ইআইএরই 2022 সালের একটা হিসাব বলতেছে, এই যে হরমুজ প্রণালী দিয়ে যত তেল রপ্তানি করা হয় না, এইটার 82% যায় এশিয়ার দেশগুলাতে। আর এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে অলরেডি ভালো রকমের ক্রাইসিস দেখা গেছে। ইন্ডিয়া প্রায় 85% অপরিশোধিত তেল আমদানি করে, এর মধ্যে 40%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। ভারতেরও কিন্তু বিভিন্ন শহরের মধ্যে পেট্রোল ডিজেলের যে পাম্পগুলো আছে, সেখানে বাংলাদেশের মতন লম্বা লাইন দেখা গেছে। তবে ভারতে গ্যাস সিলিন্ডারের মানে এলপিজি এর সংকট বেশি দেখা যাইতেছে। যদিও ভারত সরকার এখনো জ্বালানি পণ্যগুলোর দাম বাড়ায় নাই, তবে পাকিস্তানে পেট্রোলের দাম প্রায় 43% আর ডিজেলের দাম প্রায় 55% বাড়ানো হয়েছে। কারণ গালফ দেশগুলোর উপরে পাকিস্তানের নির্ভরশীলতা আসলে বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি। ইভেন ট্রাম্প আর ইরানের মধ্যে যে মধ্যস্থতা হয়েছে, এই কূটনৈতিক মিলমিশ করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার কথাই সবচেয়ে বেশি শোনা যাইতেছে। পাকিস্তান সরকার এই জ্বালানি সংকট মোকাবেলায় প্রায় 56 বিলিয়ন পাকিস্তানি রুপি ভর্তুকি দিবে, এইটাও বলছে। একই সাথে রাজধানী ইসলামাবাদের সব সরকারি গণপরিবহন সাময়িক সময়ের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। এখন কথা হইলো, আমরা এত যে সমস্যা নিয়ে কথা বলতেছি, এটার সমাধানটা আসলে কি? দুইটা টাইপের হইতে পারে, একটা লং টার্ম, একটা শর্ট টার্ম। শর্ট টার্মে এই ক্রাইসিস থেকে উদ্ধার পাইতে সবগুলা দেশই চেষ্টা করতেছে। শ্রীলঙ্কায় স্কুল, ইউনিভার্সিটি আর জরুরি না এমন সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক ছুটি ঘোষণা করা হয়েছে। প্রাইভেট যেসব যানবাহন আছে, বলা হয়েছে তোমরা সপ্তাহে 15 লিটারের বেশি পেট্রোল কিনতে পারবা না। ফিলিপাইনে যারা সরকারি চাকরি করে, ওদেরকে সরকার থেকে বলা হয়েছে তোমরা সপ্তাহে 4 দিন অফিসে আসবা, এর বেশি আসা দরকার নাই। একইভাবে বাংলাদেশ সরকারও বেশ কিছু নির্দেশনা দিয়ে রাখছে, তবে এইগুলা হইতেছে সাময়িক সমাধান। বাংলাদেশ সরকারের আসলে উচিত লং টার্ম, দীর্ঘমেয়াদী সমাধানের দিকে নজর দেওয়া। এমন একটা ব্যবস্থা আমরা করি না কেন যে জ্বালানি আর আমদানি করাই লাগবে না, আমাদের তেল নাই, ওকে ঠিক আছে, আমাদের রিনিউয়েবল এনার্জি স্ট্রাকচার তৈরি করতে হবে। অলরেডি বিভিন্ন দেশ সৌর বিদ্যুতের উপরে অনেক এমফাসিস দিতেছে, চীন তো এই ক্ষেত্রে অনেক আগায় গেছে। আমি আলাদা একটা ভিডিওই বানাইছিলাম এটা ব্যাখ্যা করে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। আমার সবচেয়ে বড় আফসোস, আজকের দিনে যেখানে সোশ্যাল মিডিয়াতে সবকিছু দেখা যায়, মেইন মিডিয়াতে উল্টাপাল্টা মিথ্যা বক্তব্য দিয়ে আসলে দেশের আসল সিচুয়েশনটা গোপন করার কি দরকার? পরিস্থিতি যদি আসলেই খারাপ হয়, জ্বালানি যদি আসলেই শূন্য হয়ে যায়, তখন বিভিন্ন দেশে দুর্ভিক্ষ পর্যন্ত লাগতে পারে বলে সবাই
হুঁশিয়ার করতেছে, সেখানে আমরা কেন সমস্যাকে সমস্যা হিসাবে স্বীকার করতেছি না? এই প্রশ্নটা দিয়ে আমি আজকের ভিডিও শেষ করব। কারণ আরেকটা কাজ বাকি আছে। আমার প্রিয় অল টাইম নিরপেক্ষ অ্যাক্টিভিস্টকে সালাম করতে ভুলে গেছিলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। পরের সপ্তাহে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। একটু খেয়াল রাইখেন ভাই, এই চ্যানেলটার মধ্যে একটু খেয়াল রাখেন। সবসময় ইউটিউবটা আপনার সামনে দেখাবে না। চ্যানেলে একটু ঢুইকা দেখেন নতুন ভিডিও আসতেছে কিনা, বুঝছেন? ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।